আজকে আমরা আলোচনা করব যৌতুক মামলা নিয়ে। যখন কোনো নারী তার হাজবেন্ড বিরুদ্ধে আদালতে মামলা করতে যায় তখন মূলত যৌতুক মামলাটা করে থাকে। তাই আমাদের সমাজে বা আইন অঙ্গনে যৌতুক মামলাটা খুবই গুরুত্ব বহন করে। তাই আমি মনে করি যে সবারই এই যৌতুক মামলা সম্পর্কে বিশেষ কিছু ধারণা বা বেসিক কিছু ধারণা যেগুলো রয়েছে সেগুলো থাকা প্রয়োজন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনি যৌতুক মামলা সম্পর্কে মোটামুটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এর বাইরেও যদি কিছু জানার থেকে থাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটা মামলা সম্পর্কে আমাদের যখন জানতে হয় তখন প্রথমে আমাদেরকে জানতে হবে এই মামলাটা কোন আইনের কত ধারাতে করা হয়ে থাকে। তো যৌতুক মামলাটা 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারাতে মূলত করা হয়ে থাকে। এই 3 ধারা মূলত রয়েছে যে যৌতুক দেওয়া নেওয়ার ব্যাপারটা না, যৌতুক চাওয়ার মামলা হয়ে থাকে। অর্থাৎ কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফের কাছে বা ওয়াইফের কারো কাছে যৌতুক চায় তাহলেই কিন্তু তার বিরুদ্ধে এই যৌতুকের 3 ধারাতে মামলা করা যায়। মামলা করলে অনেকেই মনে করেন, অনেকের যখন মামলার কাগজ আছে তখন মনে করে যে সেখানে একটা অ্যামাউন্ট লেখা থাকে, 2 লক্ষ 3 লক্ষ অ্যামাউন্ট লেখা থাকে, মনে করে যে তিনি হয়তো এই টাকাটা নিয়েছেন কিন্তু তিনি তা আসলে নেননি। মামলাটা পড়লেই ভালো করে বুঝতে পারবেন, মামলার আর্জি পড়লেই বুঝতে পারবেন যে সেখানে কিন্তু দিয়েছে বা নিয়েছে এই জিনিসটা লেখা থাকে না, লেখা থাকে যে এই পরিমাণ টাকা চেয়েছে। এই কারণে মামলাটা হয়, যদিও মামলাগুলো মিথ্যা হতে পারে, কিন্তু এই বিষয়টা সম্পর্কে আসবো। এটা মূলত হয় যৌতুক নিরোধ আইনের 3 ধারাতে। এই জিনিসটা মনে রাখবেন, যৌতুকের মামলা হয় যৌতুক নিরোধ আইনের 3 ধারাতে। এখন এই মামলাটা কে করতে পারে? যার নিকট যৌতুক দাবি করা হয়েছে তিনি চাইতে পারেন, ওয়াইফ চাইলে ওয়াইফ বাদী হয়ে মামলা করতে পারেন, অথবা ওয়াইফের পরিবারের কেউ বাদী হয়ে কিন্তু মামলা করতে পারেন। একটা তথ্য দিয়ে রাখি, 1980 সালে যৌতুক নিরোধ আইন বলতে একটা আইন তৈরি করা হয়েছিল, কিন্তু সেই আইনের পরবর্তীতে আপডেট ভার্সন হিসেবে 2018 সালে নতুন আর একটা আইন তৈরি করা হয়। সেই আইনের সাথে মূলত তেমন কোনো পার্থক্য নেই, শুধু কিছু বেসিক পার্থক্য রয়েছে। যেমন 1980 সালের যে আইনটা রয়েছিল সেখানে যৌতুক মামলাকে আমল অযোগ্য মামলা বলা হয়েছিল, কিন্তু 2018 সালের যে আইনটা তৈরি করা হয় সেখানে এই যৌতুক মামলাটা আমলযোগ্য মামলা হিসেবে বিবেচনা করা হয়। এখন মূল প্রশ্ন হলো যে যৌতুক মামলা যদি প্রমাণিত হয় আসামির কি সাজা হতে পারে। শুরুতে আমরা বলেছি যৌতুক নিরোধ আইনের 3 ধারাতে যেহেতু মামলা হয়ে থাকে, 3 ধারা হলো যৌতুক চাওয়ার মামলা। কেউ যদি যৌতুক চায়, যে কোনো পক্ষ হতে পারে। অনেকেই মনে করেন শুধু নারী বোধহয় এই যৌতুকের মামলা করতে পারেন, কিন্তু ব্যাপারটা সেরকম না। শুধু নারী না, পুরুষও তার ওয়াইফের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারেন। অর্থাৎ যিনি যৌতুক চাবেন তার বিরুদ্ধেই মামলা করতে পারেন অপরজন। অর্থাৎ স্বামী চাক আর স্ত্রী চাক, যেই চাক, যখন যৌতুকটা চাবে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা হবে। এবং এই মামলাটা যদি প্রমাণিত হয় তাহলে যার বিরুদ্ধে প্রমাণিত হবে তিনি সর্বোচ্চ 5 বছর, ন্যূনতম 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে যৌতুক মামলাটা শুধু যে নারী করতে পারে তা না, নারীর বিরুদ্ধে পুরুষও এই মামলাটা করতে পারে। যদিও আমাদের সমাজে এই প্র্যাকটিসটা খুবই কম যে পুরুষ তার ওয়াইফের বিরুদ্ধে যৌতুক মামলা করেছে, এই প্র্যাকটিসটা নেই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে নারী তার হাজব্যান্ডের বিরুদ্ধে এই মামলাগুলো সাধারণত করে থাকে। এই মামলার একটা সুবিধা রয়েছে, সেটা হলো যে যৌতুক মামলাটা আপোষযোগ্য একটা মামলা। আপনারা চাইলে বাদী বিবাদী মিলে বসে আপোষ করতে পারেন এবং আদালত কিন্তু এই আপোষের সুযোগটা দেয়। এখন আপোষ বলতে কি বোঝায়? আপোষ বলতে কি শুধু সংসার করা বোঝায় অথবা শুধুই টাকা দিয়ে দেওয়া বোঝায়? ব্যাপারটা আসলে সেরকম না। আপোষ যে কোনো কিছুই হতে পারে। 2 পক্ষ মিলে বসবেন, যদি প্রয়োজন হয় এলাকার গণ্যমান্য ব্যক্তি রাখবেন, অথবা আপনাদের যে অ্যাডভোকেট সাহেব রয়েছেন তাদের উভয় পক্ষকে নিয়ে বসে আপনারা একটা আপোষ করতে পারেন। আপোষটা কিভাবে হতে পারে? যে ঠিক আছে, আমাদের মনোমালিন্য হয়েছিল, এখন আমরা আবার সংসার করতে চাই। সেভাবে আপনারা সংসার শুরু করতে পারেন, বাদী মামলা তুলে নিতে পারে। অথবা আরেকভাবে আপোষ করা যায় যে যেহেতু সংসার করার পসিবল না, সেক্ষেত্রে যে কাজটা করা যায়, আপনারা বসে বাদীর যে দেনা পাওনা, অর্থাৎ যিনি বাদী হবেন তার যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, দেনা পাওনা বলতে মূলত খোরপোশ, দেনমোহর এবং যদি কোনো কিছু ফেরত পাওয়ার থেকে থাকে, তো সেগুলো নিয়ে বা দিয়ে সেগুলো আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে আপোষ করে নিতে পারেন। আপোষ যে কোনোভাবেই হতে পারে, এটা আপনাদের নিজেদের বসে সমাধান করার মূলত বিষয়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই করে থাকেন, যৌতুকের মামলা শেষ হতে কতদিন সময় লাগে এবং মামলা করতে কত টাকার প্রয়োজন হয়।
যে কোনো মামলার ক্ষেত্রে কতদিন সময় লাগে এবং কত টাকা লাগে এর কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। আপনারা চাইলে আপনারা যদি আপোষ মীমাংসা করে দ্রুত মামলা সমাধান করতে চান, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আবার যদি আপোষ মীমাংসা না হয়, মামলা যদি কন্টেস্ট হয়, অর্থাৎ মামলা যদি সাক্ষ্য প্রমাণ পর্যন্ত যায়, সেক্ষেত্রে কিন্তু মামলা শেষ হতে 2 বছর, 3 বছর বা আরও বেশি বা কম সময় লাগতে পারে। তাই কোনো মামলাতে মূলত কতদিন সময় লাগবে এটা বলা যায় না। আবার খরচের ব্যাপারটাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাডভোকেটের উপরে নির্ভর করে। তো এই জিনিসগুলো আসলে বলা মুশকিল। আপনি যখন মামলাটা করতে যাবেন, তখন আপনার যিনি অ্যাডভোকেট সাহেব থাকবেন তাকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। এবং আপনার এলাকাতে এই মামলাগুলো শেষ হতে সাধারণত কত সময় লাগে সেগুলো একটু খোঁজ খবর নেবেন, পেয়ে যাবেন। কারণ সব জেলাতে এগুলো শেষ করতে একই সময় লাগবে, ব্যাপারটা আসলে তা না। এই যৌতুক মামলার একটা মজার বিষয় হলো যে কেউ যদি যৌতুকের মিথ্যা মামলা করে, তার বিরুদ্ধেও কিন্তু মামলা করা যায়। তবে সেই মামলা করার আগে অবশ্যই আপনাকে মামলাটা মিথ্যা প্রমাণিত করতে হবে। যখন মামলা মিথ্যা প্রমাণিত হবে, তখন আপনি যিনি মিথ্যা মামলা করেছেন তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। এটা কিন্তু যৌতুক নিরোধ আইনের 6 ধারাতে বলা রয়েছে। এবং এটা যদি আসলেই প্রমাণিত হয় যে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা করেছে বা যৌতুক দেওয়ার মামলা করেছে, সেক্ষেত্রে আপনি তার 5 বছর পর্যন্ত এবং ন্যূনতম 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। তাহলে এখন আপনার নামে যদি কেউ যৌতুক মামলা করে এবং আপনার কাছে যদি সমন আসে, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে যখন সমন আসবে সেটা রেখে দিবেন এবং সেই জায়গাতে দেখবেন যে কবে ডেট রয়েছে। যেদিন ডেট রয়েছে আপনি সেই দিন আদালতে উপস্থিত হবেন। একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে আপনি জামিন গ্রহণ করবেন। এটাই হলো আপনার কাজ। অনেকে যে ভুলটা করেন, মনে করেন যে আমার নামে তো মিথ্যা মামলা করা হয়েছে, বা আপনি যৌতুক চাননি বা যৌতুক নেননি, তাহলে মিথ্যা মামলা করা হয়েছে, আমার বোধহয় কিছু হবে না। যেহেতু আদালত আপনাকে নোটিশ করেছে বা সমন দিয়েছে, সেহেতু আপনার দায়িত্ব হলো আদালতে সেই নোটিশটা ফলো করে আদালতে উপস্থিত হওয়া এবং সেখানে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করা। অর্থাৎ সমনে মূলত থাকে যে আপনাকে অমুক তারিখে ডেট দেওয়া হলো, আপনি আসবেন, এসে আপনার কথা বলবেন, জামিন নেওয়ার প্রয়োজন হলে জামিন নেবেন বা আপনার কথাটা আপনি বলবেন। তো মিথ্যা বা সত্যি এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আদালতের। মিথ্যা মামলা করেছে বা মিথ্যা বর্ণনায় মামলা করেছে, এটা কিন্তু মূল বিষয় না। আপনি মিথ্যা মামলা যদি করে থাকে তাহলে আপনি কন্টেস্ট করেন, আপনি মামলাটাকে মিথ্যা প্রমাণ করেন। প্রমাণ করলেই যে বললাম যে 6 ধারাতে শাস্তির বিধান রয়েছে, তার পরবর্তীতে আপনি মিথ্যা প্রমাণ করে কিন্তু আপনার নামে যিনি মামলা করেছেন তার বিরুদ্ধেও মামলা করতে পারেন। তাই মিথ্যা মামলা হয়েছে বলে আপনার বসে থাকলে চলবে না। সমনের যে ডেটটা দেওয়া রয়েছে বা যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনাকে আদালতে উপস্থিত হতে হবে। যদি না হন তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে এবং ওয়ারেন্ট হয়ে গেলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। তাই আপনার নামে যদি যৌতুকের মামলার সমন আসে, তাহলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সেই সমনের কাগজ সহ একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। যৌতুকের মামলা বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানতে চাই আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের বিরুদ্ধে যৌতুকের কোনো মামলা হয়েছে কিনা সেই বিষয়গুলো কমেন্টসে জানাবেন। আমি আপনাদের সাথে কমেন্টসে আলোচনা করব। পরবর্তীতে নতুন কোনো আইন নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই বিষয়টা জানার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আইন বিষয়ে আপনারা আরও বেশি জানতে পারেন, আমি যেন আরও বেশি আপনাদেরকে জানাতে পারি। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।